30 এপ্রিল 1945 তারিখে নিজের জীবন নেওয়ার আগে অ্যাডলফ হিটলার আর তার প্রেমিকা ইভা ব্রাউন সব ধরনের কাগজপত্র, ছবি সবকিছু পুড়িয়ে ফেলেছিল। হিটলার চেয়েছিল তার পিছনে কিছুই না ফেলে যাওয়া হোক। তখন কেউ জানতো না হিটলারের মৃত্যুর আগে বাংকারে কি ঘটেছিল। কিন্তু এখন প্রায় 70 বছর পর একজন ফরাসি অফিসার, কমান্ডেন্ট রেমান রোজ, যিনি এখন আর নেই, এবং এক প্রাইভেট ট্যুরের কারণে হিটলারের কিছু নতুন রাজনৈতিক আর ব্যক্তিগত ডকুমেন্ট সামনে এসেছে। এই অনন্য ডকুমেন্টসগুলো এবার প্রথমবার প্রকাশ পায়, যা হিটলারের শেষ কিছু দিনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। লম্হাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে বোঝার সুযোগ দেয়া যাক। বাংকারের পরিবেশ কেমন ছিল? হিটলার তার মৃত্যুর ঠিক 24 ঘন্টা আগে ইভা ব্রাউনকে বিয়ে করেছিল। তার জীবনের শেষ 10 দিনে হিটলারের কোন ঘনিষ্ঠ সঙ্গী তাকে ধোঁকা দিয়েছিল, সেই সিদ্ধান্ত কখন নেওয়া হয়েছিল যেখানে সে নিজের জীবন শেষ করার পরিকল্পনা করেছিল। আর সবচেয়ে বড় কথা, কোন জিনিসের কারণে অ্যালয়েড ফোর্সেস জানতে পারে যে এই মৃতদেহ হিটলারেরই। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। হিটলারের মৃত্যুর পর সবাই বাংকার দেখতে এবং বুঝতে চেয়েছিল। 25 নভেম্বর 1945 কমান্ডেন্ট রেমান রোজ, যিনি একজন ফরাসি অফিসার ছিলেন, বাংকারের ভিতরে ঢুকলেন। বাংকারে ঢোকার জন্য 26টি সিঁড়ি ছিল, যা এক অন্ধকার ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। সেখানে তিনি একটা অন্ধকার আর ময়লা ঘর দেখলেন, যেখানে চারদিকে ছড়ানো কাগজপত্র, উল্টে পাল্টে ফার্নিচার আর মোমের মলম পড়েছিল। রোজ কিছু এমন ডকুমেন্ট খুঁজে পেলেন যা হিটলারের শেষ দিনের ওপর নতুন আলো ফেলে। এই ডকুমেন্টসগুলো বলে যে হিটলার শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল ছিল এবং নিজের মৃত্যুর মধ্যেও নিজের জন্য জয় খুঁজছিল। হিটলারের মৃত্যুর মাত্র 10 দিন আগে নর্থ জার্মানি, যা একসময় পৃথিবীর ওপর রাজত্ব করা ছিল, যা করার জন্য দেখা হয়েছিল, এখন সেটা শুধু একটা স্বপ্ন হয়ে গেছে। হিটলারের সাম্রাজ্য, যা একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে একটি ছিল এবং যা পশ্চিমা শক্তিদের গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এখন তার শেষ মুহূর্ত গুনছে। বার্লিন, যা হিটলারের স্বপ্ন আর শক্তির কেন্দ্র ছিল, এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ, ভয় আর মৃত্যুর মিছিল। মিত্র বাহিনীর বোমা ঝড় ঝরছে চারদিকে, আর রেড আর্মি মাত্র 100 কিলোমিটার দূরে। হিটলার, যে নিজের শিকারের লক্ষ্য হতে চলেছিল, এখন এক বাংকারের অন্ধকারে লুকিয়ে আছে। এমন একটা বাংকার যা বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটের কাছে ছিল। জমির নিচে 7 মিটার নিচে বানানো ছিল এটা কোনো সাধারণ বাংকার ছিল না, বরং এটা অ্যালবার্ট স্পিয়ার, যিনি হিটলারের পার্সোনাল আর্কিটেক্ট ছিলেন, তার ডিজাইনের অনুযায়ী খুবই মজবুত আর বোমা প্রতিরোধী করে তৈরি করা হয়েছিল। এটা তৈরি হয়েছিল 1936 সালে, কিন্তু পরে 1943 আর 1944 সালে অ্যালয়েড বোমার আরও বেশি ঝুঁকির কারণে এটাকে আরও শক্তিশালী করা হয়। এই বাংকারকে জার্মান ভাষায় ফিউহার বাস্কার বলা হতো। ফিউহার মানে লিডার, অর্থাৎ লিডারের বাংকার। এই বাংকারটাই সেই জায়গা যেখানে পুরো বিশ্বের ওপর রাজত্ব করার স্বপ্ন দেখতেন অ্যাডলফ হিটলার, আর এখানেই তিনি লুকিয়েছিলেন এবং এখানেই তার জীবনের শেষ দিন। বাংকারের পরিবেশটা একদম বিষণ্ণ ছিল। নীরবতা, মোটা কংক্রিটের দেওয়াল, ঠান্ডার ভিজে বাতাসের মাঝে ঘোর অন্ধকার। এই বাংকারটা যেন এক ধরনের ধাঁধার মতো, যেখানে ছোট ছোট করিডোর ছিল আর ঘর ছিল যেগুলোতে ঢুকে গা ঘেমে যেত। বাংকারের মধ্যে হিটলারের জন্য 3টে ঘরের একটা প্রাইভেট স্পেস ছিল, যার মধ্যে একটা ছিল মিটিং রুম, যেখানে সে দিনে 2 বার তার মিলিটারি অপারেশনের জন্য মিটিং করত। ইভা ব্রাউন, যিনি তার প্রেমিকা ছিলেন, তার জন্য একটা ছোট ঘর ছিল, আর উভয়ের জন্য একটা শেয়ার্ড বাথরুমও ছিল। এই বাংকারের পরিবেশটা ভরপুর ছিল বিষণ্ণতা আর ভয়ের মধ্যে। জমির নিচে থাকার কারণে একটা মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম ছিল, যা সারাক্ষণ আওয়াজ করত। সেই আওয়াজ শুধু শারীরিক অস্বস্তি নয়, এখানে যারা থাকতো তাদের জন্য মানসিক যন্ত্রণাও ছিল। শেষ 10 দিনে হিটলার শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। তার পার্কিনসন্স ডিজিজ ছিল, অর্থাৎ হাত কাঁপার রোগ। সে নিজের এই রোগ লুকানোর জন্য প্রায়ই তার কাপা হাত জিবে রাখত, বা এমনভাবে রাখত যাতে সামনে থাকা কেউ বুঝতে না পারে। শেষ 10 দিনে তার ক্রমাগত হাত কাঁপত এবং চলাফেরাও অসুবিধা হচ্ছিল। ডাক্তাররা বলতো শেষ 10 দিনে হিটলারের মুখ এত সাদা আর ক্লান্ত লাগতো যে সে নিজের বয়স থেকে 10-15 বছর বড় দেখাতো। এই দিনগুলিতে যেই অফিসাররা তার সঙ্গে দেখা করতে আসতো, হিটলারের খারাপ স্বাস্থ্য দেখে চমকে যেত। এমনকি বাংকারে থাকা হিটলারের ব্যক্তিগত ডক্টর থিওডর মোরেল প্রতিদিন তাকে গ্লুকোজ আর ভিটামিনের ইনজেকশন দিত, কিন্তু তা তার স্বাস্থ্যের উন্নতির জন্য যথেষ্ট ছিল না। হিটলারের হাত নিয়ন্ত্রণ হারানো তার পরন্ত মনোবলের সবচেয়ে বড় প্রমাণ ছিল। বাংকারের দিনের রুটিন একদম বোরিং ছিল। প্রতিদিন সকালে একটা মিলিটারি মিটিং হতো, যেখানে তার জেনারেলরা তাকে বার্লিনের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করছিল। বার্লিনের ওপর থেকে তার নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারিয়ে যাওয়ার খবরগুলো হিটলারকে খুবই চিন্তিত করছিল। হিটলারের স্বভাবে একটা অবিশ্বাস ছিল,
মানে সে কাউকে সহজে বিশ্বাস করত না। এই কারণেই তার শেষ দিনগুলোতেও সে এই ব্যাপারে দুশ্চিন্তায় থাকত যে তার কোনো জেনারেল তাকে ধোঁকা দেবে না। আর আসলেই পরবর্তীতে এমনটাই ঘটেছিল। শেষ দিনগুলোতে যখন সবাই বাংকার থেকে পালানো চিন্তা করছিল, তখন ইভা ব্রাউন হিটলারের পাশে ছিল। ইভা ব্রাউন ছিল হিটলারের 13 বছর পুরনো প্রেমিকা। তাদের বিয়ে হয়নি, তবুও ইভা ব্রাউন হিটলারের সঙ্গে বাংকারে থাকত। বিশেষজ্ঞরা বলেন বাংকারে হিটলারের সঙ্গে থাকা ইভা ব্রাউনের জিদ ছিল, আর পরবর্তীতে হয়তো হিটলারের দুর্বলতার কারণটাও এই ছিল। ইভা ছিল এক রোম্যান্টিক আর আবেগপ্রবণ মেয়ে, যিনি শেষ পর্যন্ত হিটলারের সঙ্গে থাকতে চেয়েছিলেন। ইভা কিছু চিঠি লিখেছিল তার বন্ধুদের কাছে। এই চিঠিগুলো পড়েই হিটলার আর ইভার প্রত ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য জানা গেছে। ইভার জীবনের উদ্দেশ্য ছিল হিটলারের সঙ্গে থাকা। এক চিঠিতে সে লিখেছিল যে এই জায়গাটা খুব ভয়ানক, কিন্তু আমি খুব খুশি যে এখানে হিটলার আমার সাথে বাংকারের ভিতরে আছে। ইভার দিনের রুটিন খুবই সীমিত ছিল। সে প্রায়ই তার ঘরে সময় কাটাতো, তার ফটোগ্রাফগুলো সাজাতো বা মাঝে মধ্যে হিটলারের সাথে কফি খেত। কিন্তু একটা জিনিসটা তার চিঠি থেকে বোঝা যায়, সেটা হলো ইভা ব্রাউন নিজেকে খুবই একা অনুভব করত। এই চিঠি শুধু ইভার গর্ব আর ওয়াফাদারি দেখায় না, বরং তার ভিতরের ভয় আর একাকিত্ব প্রকাশ করে। বাংকারের বাইরে পরিস্থিতি যদি বলি, তাহলে শেষ 10 দিনে বার্লিন যুদ্ধ ক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল। অ্যালয়েড বোমাররা প্রতিদিন রাতে বার্লিনে বোমা ফেলছিল। রেড আর্মি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মিলিটারি বাংকার থেকে কিছুটা কিলোমিটার দূরে বার্লিনের সীমান্তে হিটলারের আর্মির সঙ্গে লড়াই করছিল। অবশ্য হিটলারের আর্মির কাছে তখনও বার্লিন রক্ষা করার জন্য 900 ট্যাঙ্ক আর 5 লাখের কাছাকাছি জার্মান সৈন্য ছিল। কিন্তু এসবের মাঝেও নাৎসি জার্মানির ফোর্সেস ধীরে ধীরে কমে যাচ্ছিল। হিটলার যার 1000 বছর শাসনের স্বপ্ন ছিল, সে এখন পুরোপুরি ব্যর্থ হতে বসেছিল। বার্লিনের মানুষরা বাংকার আর ছাদের নিচে লুকিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু অন্যদিকে রেডিওতে শুধু নাৎসি প্রোপাগান্ডা আর মিউজিক বাজছিল। চোখের পলকে রেড আর্মির সৈন্যরা বার্লিনের আশেপাশে জার্মান বাহিনীকে সব দিক থেকে পরাজিত করে দিল। একজন জার্মান সৈন্য বলেছিল, যখন সে বার্লিন ফিরে এলো তখন শহরটাকে চিনতেই পারছিল না, কারণ চারদিকে শুধু ধ্বংসাবশেষ ছাড়া কিছু ছিল না। ঠিক তখন জার্মান সেনাবাহিনীও হিটলারের নেতৃত্বের অবসান দেখতে শুরু করলো। হিটলারের মৃত্যুর কয়েকদিন আগে আরেক ধরনের নাটক ঘটে। হারমান গোরিং, যিনি নাৎসি শাসনতন্ত্রে জার্মান এয়ারফোর্সের প্রধান ছিলেন, তিনি তার মনোভাব প্রকাশ করেন যে তিনি সত্যি পাওয়ার পেতে চাইত। হারমান গোরিং হিটলারের খুব কাছের সাথী ছিল, যা হিটলার বিভিন্ন পদ দিয়েছিল। 1933 সালে হিটলার তাকে এয়ার মিনিস্ট্রির ইনচার্জ বানায়। 1935 সালে জার্মান এয়ারফোর্সের কমান্ডার ইন চিফ বানায়। 1936 সালে 4 ইয়ার প্ল্যানের ইনচার্জ, যা জার্মানির অর্থনীতি বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। আর তারপর 1941 সালে হিটলার হারমান গোরিংকে নিজের জায়ান্ট সিন আর ডেপুটি বানায়, মানে হিটলারের পর গোরিংকেই নিয়ন্ত্রণ নিতে হবে। গোরিং মনে করত হিটলার বার্লিনে আটকে আছে আর এখন নেতৃত্বের নিয়ন্ত্রণ হাতে তার আসবে। তার দরকার ছিল হিটলারের কাছে একটা টেলিগ্রাম পাঠানোর, যেখানে লিখেছিল যে হিটলার যদি আর কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে অফিসিয়াল নেতৃত্ব হস্তান্তর করে দাও। এই টেলিগ্রামটা দেখে হিটলার, যে আগেই বেশ ডিপ্রেস ছিল, রাগে আগুন হয়ে উঠল। সে গোরিংকে সব পজিশন থেকে সরিয়ে দিল আর তাকে গদ্দার ঘোষণা করে গ্রেপ্তার করার আদেশ দিল। পরে হারমান গোরিংকে গ্রেপ্তার করা হয়, আর তার মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। একদিকে রেড আর্মি বার্লিনে ঢুকছে, আর উপর থেকে হিটলারের নজিকের বন্ধুই বিধ্বংসঘাতকতা করল। এই পুরো পরিস্থিতি হিটলারকে এমন কাজ করতে বাধ্য করল যা সে কখনো ভাবতেও পারেনি। 29 এপ্রিল 1945 হিটলার তার আশেপাশের মানুষকে ডেকে বলল, সময় এসেছে। রাত 1টায় সে তার বহু বছর ধরে থাকা প্রেমিকা ইভা ব্রাউনকে অফিসিয়ালি বিয়ে করল। এই বিয়ে বাংকারের মধ্যে 2-3 জন অফিসারের সামনে হয়। বিয়ের পর সে তার সেক্রেটারিকে ডেকে তার উইল লিখতে বলল, যেখানে হিটলারের কথা ছিল, আমি আর আমার স্ত্রী ইভা মৃত্যু বেছে নিয়েছি, আমাদের জন্য আত্মসমর্পণের লজ্জা নেই। ভালো মৃত্যু, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিয়েটা মাত্র একদিনের ছিল। 30 এপ্রিল দুপুর 3টে হিটলার তার ব্লাডি নামের কুকুরটাকে বিষ খাইয়েছিল আর ইভার সাথে ঘরে চলে গিয়েছিল। বিয়ের ঠিক 24 ঘন্টার মধ্যে তারা দুজনেই ঘরেই নিজের জীবন শেষ করে ফেলল। হিটলার পিস্তল দিয়ে আত্মহত্যা করল আর ইভা সায়ানাইড ক্যাপসুল খেয়ে মৃত্যুবরণ করল। বাংকারের কর্মীরা আগেই নির্দেশ পেয়েছিল, তাই তারা দুজনের লাশ ঘর থেকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল। হিটলার তার পেছনে কোনো ছাপ রাখতে চায়নি। মৃত্যুর আগে তারা দুজনেই কিছু ডকুমেন্ট আর নিজের ছবিগুলো পুড়িয়ে নেয়, আর শেষে নিজেকেও পুড়িয়ে ফেলার আদেশ দিয়েছিল। এটা স্পষ্ট করে দেয় যে হিটলার মরে যাওয়া পর্যন্ত নিজের কাণ্ডগুলোকে শিকারীদের হাতে দিতে চাইছিল না। এমনকি সোভিয়েত সৈন্যরা তার দেহ জয়লাভ করে সেটাকে ট্রফি হিসেবে দেখাতে না পারে, এই জন্যই সে নিজের দেহ পুড়িয়ে ফেলার আদেশ দিয়েছিল। যখন সোভিয়েত সৈন্যরা বাংকারে পৌঁছায় তখন তারা শুধু পুড়ে যাওয়া অবশিষ্টাংশ পায়, কিন্তু সেটা হিটলারেরই ছিল। অনেক তদন্তের পর এটা নিশ্চিত হয় যখন তারা হিটলারের দাঁতের নমুনা সংগ্রহ করল। হিটলার দাঁতের চিকিৎসকের কাছে যাওয়া নেই খুবই ঘৃণা করত, তাই সে একটা একদম ইউনিক সোডার ব্রিজ বানিয়েছিল যা তার ভাঙা দাঁতগুলো ঢেকে রাখত।
ঠিক এই ব্রিজের কারণে হিটলারের দেহ শনাক্ত করা গিয়েছিল।